ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির পিআইকিউ আলোচনা। তোমাদের সামনে কিন্তু আরআরবি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে এবং এনটিপিসিরও পরীক্ষা রয়েছে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি দেখো, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সিলেকশন হবেই হবে, কারণ এগুলো সমস্ত কোশ্চেন গুলো কিন্তু পিআইকিউ। দেখো, আমরা আজ থেকে আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি পিআইকিউ সেট আলোচনা করব, একটা সিরিজ শুরু করব আজকে। 1 নম্বর সিরিজ সেটা। তো অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আজকে আমরা 25টা পিআইকিউ আলোচনা করব, প্রতিটা সিরিজে আমরা 25টা করে পিআইকিউ আলোচনা করে করে যাব। ঠিক আছে, চলো আজকে প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন আরআরবি গ্রুপ ডি 2022-এর একটা প্রশ্ন। আকাশ নীল দেখায় কারণ? এ উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিচ্ছুরণ, বি নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিচ্ছুরণ, সি উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতিসরণ, ডি নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতিসরণ। তো অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার কিন্তু বি নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিচ্ছুরণ। দেখো, আমি এখানে নোটস আকারে কিছু এই সম্পর্কে দিয়েছি যে সূর্য থেকে আসা আলোতে 7টি রং থাকে, যার মধ্যে নীল রং তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় বায়ুমণ্ডলে অণু এবং ধূলিকণা দ্বারা সবচেয়ে বেশি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া নীল আলো আমাদের চোখে পড়ে, তাই আকাশের নল আমরা আকাশের রং আমরা কি দেখি? নীল দেখি। 2 নম্বর প্রশ্ন, এইচআইভি রোগের সংক্রমণ ড্যাশ দ্বারা হতে পারে না? এটা আরআরবি গ্রুপ ডি 2022-এর একটা প্রশ্ন। এ করমর্দনের দ্বারা, বি বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে, সি যৌন যোগাযোগের মাধ্যমে, ডি রক্ত সঞ্চালনের মাধ্যমে। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার এ করমর্দনের মাধ্যমে। এই যে বাকি 3টে অপশন বি সি ডি, এগুলো কিন্তু এর মাধ্যমে কিন্তু এইচআইভি রোগ ছড়ায়। এবং আমি একটা লিস্টও দিয়ে দিচ্ছি কি কি কিসে মানে কিভাবে কিভাবে সংক্রমণটা ছড়ায় এবং কিসে কিসে ছড়ায় না সেটা। দেখো, এখানে কিন্তু সাধারণ ছোঁয়া বা পোকা কামড়ে কিন্তু এই রোগটা ছড়ায় না, এটা মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন, 1932 সালে অস্পৃশ্যতা দূরীকরণে ড্যাশ এর দ্বারা হরিজন সেবক সংঘ স্থাপন করেন, অর্থাৎ হরিজন সেবক সংঘ স্থাপন করেন কে? অবশ্যই এখানে অপশন অপশনগুলো চলো আগে দেখে নিই, তারপর উত্তরটা বলছি। এ নরেন্দ্র দেব, বি জওহরলাল নেহেরু, সি অরুণাস আসফ আলী, ডি মহাত্মা গান্ধী। তো অবশ্যই কিন্তু অপশন ডি মহাত্মা গান্ধী। দেখো, 1932 সালে অস্পৃশ্যতা দূরীকরণে মহাত্মা গান্ধী এর দ্বারা হরিজন সেবক সংঘ স্থাপন করেছিলেন। এদের লক্ষ্য কি ছিল? এদের লক্ষ্য সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে এবং অস্পৃশ্যতা দূরী করার জন্য কাজ করত, যা আগে অল ইন্ডিয়ান অ্যান্টি আনটো আনটাচেল কি আনটাচেবিলিটি লীগ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন 4 নম্বর, মানব শরীরের কোন অংশ হিলিয়াম, ইস্টিউম এবং পিউবিস এর সংমিশ্রণে তৈরি? এ চোয়াল, বি নিতম্বরের হাড়, সি কপাল, ডি পা। এটা আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। আমি এই সেকশনটায় বা এই যে চলছে সিরিজটা, এই সিরিজে আমি বেশিরভাগ 2022 এবং 21-এরই কোশ্চেন রেখেছি। দেখো, এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হবে বি নিতম্বরের হাড়। আমি একটা ছবি দেখাচ্ছি নিতম্বরের হাড়ের। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে নিতম্বরের হাড়। এটাই হচ্ছে আমাদের হিলিয়াম, ইউসিউম এবং পিউবিস এর সংমিশ্রণে তৈরি। 5 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোন অধিকারটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? ভালো করে প্রশ্নটা এখানে খেয়াল করো। বলছে মৌলিক অধিকার স্বীকৃত নয় বলেছে। আমরা কিন্তু এখানে বেশিরভাগ ভুল করি যে প্রশ্নটা পুরো পড়ি না, দেখলাম মৌলিক অধিকার কোনগুলো দিয়ে দিলাম এগুলো, কিন্তু এখানে নয় বলছে। তো অপশন আমাদের এ স্বাধীনতার অধিকার, বি সাম্যের অধিকার, সি ধর্মের স্বাধীনতার অধিকার, ডি পেশার অধিকার। এখানে সঠিক অ্যান্সার কিন্তু ডি পেশার অধিকার। আমরা জানি আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে। এই 6টা অধিকার আমরা দেখে নেব কি কি।
দেখো, প্রথমটা হচ্ছে সাম্যের অধিকার, যেটা অনুচ্ছেদ 14 থেকে 18 নম্বরতে রয়েছে। তারপর স্বাধীনতার অধিকার, যেটা হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারাতেও রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা কিন্তু 23-24 নম্বর ধারাতে রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25-28 অনুচ্ছেদে রয়েছে। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা 29 এবং 30 নম্বর ধারাতে রয়েছে। এবং 6 নম্বর মৌলিক অধিকারটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অনুচ্ছেদ 32। একটা কথা এখান থেকে মনে রাখো, আমি বলছি এক্সট্রার, যে এই যে অধিকার মানে সরি, এই যে মৌলিক অধিকারটা, এইটাকে কিন্তু আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর স্যার হৃদয় ও আত্মা বলেছে। হৃদয় ও আত্মা বলেছে। তো প্রশ্ন আসে যে সংবিধানের কোন নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলেছে? অবশ্যই কিন্তু এটা 32 নম্বর ধারাকে হবে। কে বলেছে? না, বি.আর. আম্বেদকর। চলো 6 নম্বর প্রশ্ন দেখবো আমরা। ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ হচ্ছে সংখ্যালঘুদের সুরক্ষার সম্বন্ধীয়। মানে ভারতীয় সংবিধানের কোন ধারাটা যেটা সংখ্যালঘুদের সুরক্ষা সম্বন্ধীয় সম্পর্কে বলা হয়েছে? এ ধারা 29, বি ধারা 26, সি ধারা 28, ডি ধারা 27। তো অবশ্যই এখানে আমরা জানি সংখ্যালঘুদের জন্য যে ধারাটা রয়েছে সেটা কিন্তু 29 আর 30। তাহলে অপশন এ। দেখো, আমি সাইডে লিখেও দিয়েছি যে ভারতীয় সংবিধানে 29 এবং 30 নম্বর ধারা দুটি প্রধানত সংখ্যালঘুদের সুরক্ষা ও অধিকারের সাথে সম্পর্কিত। 29 নম্বর ধারায় নাগরিকত্বের স্বতন্ত্র ভাষা, লিপি ও সাংস্কৃতিক সংরক্ষণের অধিকার দেয়। আর 30 নম্বর ধারা কি দেয়? ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন এবং পরিচালনার অধিকার প্রদান করে থাকে। তো অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে, একটু দেখবে। এবং এটা এনটিপিসি তে আসা 2021 এর একটা প্রশ্ন। এমন সমস্ত প্রশ্নগুলোই কিন্তু পিআইকিউ। 7 নম্বর, ক্লিমেন্ট অ্যাটলি, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারতে এসেছিলেন ড্যাশ এর সদস্য হয়ে। মানে এই ক্লিমেন্ট অ্যাটলি তিনি কিসের সদস্য হয়ে ভারতে এসেছিলেন? এ ওয়েভেল প্ল্যান, বি সাইমন কমিশন, সি ক্রিপস কমিশন, ডি ক্যাবিনেট মিশন। এই ক্লিমেন্ট অ্যাটলি মনে রাখবে ভারতে কিন্তু সাইমন কমিশনের প্রতিনিধি বা সদস্য হয়ে কিন্তু এসেছিল। ঠিক আছে, তো এটা অপশন। চল দেখে নেই কিছু এই সম্পর্কে। কত সালে এসেছিল? 1927 সালে কিন্তু সাইমন কমিশনের সদস্য হিসেবে ভারত এসেছিলেন। 7 জন সদস্য ছিল, হ্যাঁ 7 সদস্য বিশিষ্ট। এবং তিনি 1947 সালে ভারতের স্বাধীনতার আইন পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। চলো 8 নম্বর প্রশ্ন। পর্তুগিজরা পর্তুগিজরা কখন গোয়া দখল করেছিলেন? তো এ 1605, বি 1590, সি 1510, ডি 1485। তো সঠিক অ্যান্সার এখানে 1510। দেখো, 1510 থেকে কিন্তু ব্রিটিশরা, সরি ব্রিটিশ নয়, পর্তুগিজরা 1961 বছর পর্যন্ত ছিল, মানে 450 বছর পর্যন্ত কিন্তু আমাদের এই গুহাতে তারা শাসন করেছে। তারপর 1961 সালের 9 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী গুহাকে কিন্তু পর্তুগিজ শাসন থেকে মুক্ত করেছিল। এইটা খুব মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন। হিন্দুস্তানি শাস্ত্রীয় তাল দাদরাতে মোট কয়টি মাত্রা রয়েছে? এ 3টি, বি 6টি, সি 12, ডি 9। অবশ্য সঠিক অ্যান্সার এখানে 6টা। দেখো এখানে বলছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত দাদরা তালের মোট 6টি মাত্রা থাকে। এই তালটি মূলত 3+3 মাত্রায় দুটি সমানভাবে বিভক্ত। এবং এই দাদরা যে 6টা তাল, এগুলো কিসে বেশি ব্যবহার করা হয় বলতো? ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল গান, টুমরি, ভজন এবং গজল, এই এসে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই বাদ্যযন্ত্রটা। 10 নম্বর প্রশ্ন। কোন নদীটি বাংলাদেশে প্রবেশের পর নিম্ন অববাহিকার যমুনা নামে পরিচিত? মানে আমাদের কোন নদীটা যেটা বাংলাদেশে গিয়ে যমুনা নাম হয়েছে তার? এ ব্রহ্মপুত্র, বি গঙ্গা, সি হুগলি, ডি যমুনা। তো অপশন এখানে কিন্তু এ এই সরি ব্রহ্মপুত্র। দেখো গঙ্গা কিন্তু, বলতো গঙ্গা বাংলাদেশে গিয়ে কি নাম হয়েছে? গঙ্গা বাংলাদেশে গিয়ে নাম হয়েছে কি? পদ্মা। এখানে লিখে দিয়েছি সমস্ত কিছু।
একবার অবশ্যই কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে নোটসটাও কিন্তু দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ১১ নম্বর প্রশ্ন, ৯টি গ্রহের থিমের উপর ভিত্তি করে রাজস্থানে ড্যাশ নির্মাণ করা হয়েছে। আমরা জানি আগে ছিল ৯টা গ্রহ, কিন্তু এখন তো ৮টা গ্রহ, প্লুটোকে বামন গ্রহ বলে দেওয়া হয়েছে। তো এই যে ৯টি গ্রহের থিমের উপর ভিত্তি করে রাজস্থানে কি নির্মাণ করা হয়েছে? এ রাজভবন চিকিৎসালয়, বি জৈন এম ইমিত্র, জি জহর কলা কেন্দ্র, ডি রাজ প্যালেস। তো অবশ্যই এখানে জহর কলা কেন্দ্রটা কিন্তু ৯টি থিমের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। দেখো আমরা এখানে একবার দেখে নেব জহর কলা কেন্দ্রটা কত সালে হয়েছিল উদ্বোধন? ১৯৯৩ সালে এটি উদ্বোধন হয়েছিল। ঠিক আছে, এটা কে করেছিল? প্রখ্যাত চার্লস ক্যারিয়ার নকশা করেছিলেন। মানে এই যে থিমের নকশাটা কে করেছিল? চার্লস কোরিয়া। মনে রাখবে কিন্তু নামটা। ১২ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? এই প্রশ্নটা কিন্তু এবছর WBSSC গ্রুপ সি তে কিন্তু এসেছিল, এবং এটা কিন্তু RRB NTPC ২০২২ এসেছিল। তো কোশ্চেনটা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। তো এ ৩৬৫, বি ৩৫৬, সি ৩৬০, ডি ৩৫২। তো অবশ্যই কিন্তু ৩৬০ নম্বর ধারা অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি মাননীয় মাননীয়া মাননীয় রাষ্ট্রপতিজি তিনি এই আর্থিক অবস্থাটা জরুরি ঘোষণা করতে পারেন। কিন্তু দুঃখের নয়, ভালো দিকটা হলো যে ভারতে আজ পর্যন্ত কোনো একদিনও এখনো পর্যন্ত এই আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। দেখো আমি এখানে লিখে দিয়েছি কত নম্বর আর্টিকেল অনুযায়ী, ৩৬০ নম্বর আর্টিকেল ধারা অনুযায়ী করা যেতে পারে। ভারতে এখনো পর্যন্ত কখনোই আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। ১৩ নম্বর, ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার কে নিযুক্ত করেন? কে নিযুক্ত করেন? এ ভারতের রাষ্ট্রপতি, বি ভারতের প্রধান বিচারক, সি ভারতের প্রধানমন্ত্রী, ডি লোকসভার স্পিকার। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ ভারতের রাষ্ট্রপতি হবে। ভারতের রাষ্ট্রপতি কিন্তু অনেকজনকে নিযুক্ত করেন, যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল। তো এগুলো সম্পর্কে কিন্তু আমরা যদি পলিটি টপিক ওয়াইজ পড়ি, তো এই সমস্ত কিছু জানতে পারবো। এবং তোমরা যদি চাও টপিক ওয়াইজ পড়তে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি টপিক ওয়াইজ তোমাদের ক্লাস নিয়ে আসবো। দেখো লিখে দিয়েছি এখানে। বর্তমানে এই মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর কোনটি? এটা ইজি প্রশ্ন, NTPC ২০২২ এসেছিল। তো এ টপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি থার্মোস্ফিয়ার, ডি ট্যাটোস্ফিয়ার। তো অবশ্যই কিন্তু সব থেকে যদি আমরা নিম্নের স্তর দেখতে পাই, সেটা হচ্ছে টপোস্ফিয়ার। এই টপোস্ফিয়ারে কিন্তু ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা সমস্ত কিছু হয়। আর এই ওই ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু জেট বিমান, অর্থাৎ বিমান চলাচল করে ট্র্যাটোস্ফিয়ারে। এই জন্যই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারকে মনে রাখবে শান্ত মণ্ডলও বলা হয়ে থাকে। দেখো আমি এখানে লিখেছি, এই উচ্চতাটা মনে রাখবে খুব, যে সাধারণত ১০ থেকে ১৮ কিলোমিটার উচ্চতা হয়ে থাকে। মেরু অঞ্চলে কম উচ্চতা হয়, আর নিরক্ষ অঞ্চলে বেশি। অর্থাৎ মেরু অঞ্চলে ধরতে হবে ১০ কিলোমিটার উচ্চতাটা, আর নিরক্ষ অঞ্চলে ১৮। ঠিক আছে, এটি ভূপৃষ্ঠ শুরু হয়ে। ১৫ নম্বর প্রশ্ন, নিচে দেওয়া দেশগুলির মধ্যে কোনটির সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমানা রয়েছে? এ বাংলাদেশ, বি মায়ানমার, সি পাকিস্তান, ডি নেপাল। অবশ্যই এই বাংলাদেশের সঙ্গে বেশি আমাদের সীমানা রয়েছে, এবং সব থেকে ছোট সীমানা যদি বলা হয়, তখন কিন্তু স্যার আফগানিস্তানের সঙ্গে রয়েছে, মনে রাখবে। লিখে দিয়েছে আশা করি। ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমানা রয়েছে বাংলাদেশের, প্রায় কত? ৪,০৯৬ কিলোমিটার। এবং দ্বিতীয় কিন্তু চীনের সঙ্গে আছে। চীনের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য ৩,৪৮৮ কিলোমিটার, দ্বিতীয় আর দীর্ঘতম। এবং আফগানিস্তানের সাথে ভারতের ক্ষুদ্রতম স্থল সীমানা রয়েছে, তার দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার। এগুলো কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন ১৬, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে জড়িত? এ ভারতনাট্যম, বি কথাকলি, সি কথক, ডি চারুকলা। অবশ্যই কিন্তু পণ্ডিত
বিরজু মহারাজ কিন্তু কথকের সঙ্গে যুক্ত। কথক কোথাকার মানে কোথাকার নৃত্য? এটা উত্তরপ্রদেশের নৃত্য। প্রশ্ন আসে কিন্তু এখান থেকে অনেক কিছু আসে যে ভারতনাট্যম কোথাকারের, ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কোথাকারের, চারুকলা কোথাকার, এগুলো মনে রাখবে। ঠিক আছে? দেখো এছাড়াও কতগুলো আমরা কথক নৃত্যের বিখ্যাত ব্যক্তিগণ মানে যারা কথক নৃত্যের সঙ্গে মানে যুক্ত সেই ব্যক্তিগণের সম্পর্কে জানবো। পরীক্ষায় আসলেও আসতে পারে। আসলেও কেন আসে। তো আসলে বেশিরভাগ এই পণ্ডিত বিরজু মহারাজের কথাটাই আসে। তো তাও আমরা জেনে রাখবো। সীতারা দেবী, দয়মন্ত্রী যোশী, শোভনা নারায়ণ, দুর্গলাল। এবার দেখে রাখবে এগুলো। ১৭ নম্বর প্রশ্ন, সরি ১৭ নম্বর প্রশ্নটা ভুল হয়ে গেছে। তো ঠিক আছে ১৭ নম্বরটা স্কিপ করে দেবো আমরা। ১৮ নম্বর প্রশ্নতে চলে আসবো। বলছে ইউ ওয়েস্ট করিডর আসামের শিলচরকে গুজরাটের ড্যাশের সঙ্গে যুক্ত করেছে। ইউ ওয়েস্ট করিডোর আসামের শিলচরকে গুজরাটের কার সঙ্গে যুক্ত করেছে? এ সুরাট, ডি কান্ডালা, সি আহমেদাবাদ, ডি পোরন্দর। পোরন্দর অপশন ডি সেখানে সঠিক অ্যান্সার পোরন্দর। দেখো আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি। পূর্ব পশ্চিমে করিডর আসামের শিলচরকে গুজরাটের পোরন্দর সঙ্গে যুক্ত করেছে। এটি ভারতের জাতীয় মহাসড়ক NH ২৭ যা প্রায় ৩,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে পূর্ব পশ্চিম ভারতকে সংযুক্ত করেছে, যার কাজ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। খুব সুন্দর করে লিখে দিয়েছে এখানে। ১৯ নম্বর প্রশ্ন, সাইনোকো বালামিন। সাইনোকো বালামিন হলো মানুষের তৈরি ভিটামিনের এক এক রূপ। মানে সাইনোকো বালামিন হলো মানুষের তৈরি ভিটামিনের এক গ্রুপ। কি? B2, ভিটামিন 2, না B12, B6, না B1? অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু B12। দেখো এখানে লিখে দিয়েছি একটা ডিটেলসে যে সাইনোকোবালামিন হলো মানুষের তৈরি ভিটামিন B12 এর একটি কৃত্রিম বা সিনথেটিক রূপ। এটি সাধারণত সাপ্লিমেন্ট এবং ইনজেকশনে ব্যবহৃত হয় যা শরীরে ভিটামিন B12 ঘাটতি মেটাতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, মানে প্রকৃতিতে এটা পাওয়া যায় না। এটা লোহিত রক্তকণিকা ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হয়ে থাকে। ২০ নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোন জনজাতি গোষ্ঠীটি তামিলনাড়ুর বাসিন্দা নয়? সবসময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এখানে কি চেয়েছে? বাসিন্দা না বাসিন্দা নয়? এখানে মধ্যে বাসিন্দা নয়। এ কোটা, বি মালসার, সি কুরুম্বা, ডি ভুটিয়া। তো অপশন ডি ভুটিয়া। ভুটিয়া কিন্তু নর্থ ইস্টের দিকে একটা জনজাতি। আর এই তিনটেই কিন্তু আমাদের তামিলনাড়ুতে জনজাতি। দেখো আমি এখানে লিস্ট দিয়েওছি একটা ডিটেলসে। তামিলনাড়ুর প্রধান অধিবাসী বা জনজাতি গোষ্ঠী দিয়েছি, যেমন টোগা, হ্যাঁ, কোট্টা, কুরুম্বা, ইরুলা, পানিয়ান ইত্যাদি হচ্ছে এই তামিলনাড়ুর বিভিন্ন অধিবাসী এবং জনজাতির সঙ্গে সম্পর্কযুক্ত। ২১ নম্বর, নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এ ক্লোরিন, বি ফ্লোরিন, সি আয়োডিন, ডি অক্সিজেন। তো সঠিক অ্যান্সার এখানে সি আয়োডিন। আমি ডিটেলসে সরি পরের প্রশ্ন আমরা আসবো, বন্ধন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এ ২০১৫, বি ২০১৭, সি ২০১১, ডি ২০১৩। অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ ২০১৫। দেখো ২০১৫ সালের ২৩শে আগস্ট, ডেটটা মনে রাখবে, এর কার্যক্রম শুরু হয়। এটি ভারতের একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যা এটি পূর্ণাঙ্গ সার্বজনীন ব্যাংকে রূপান্তরিত হয়েছে। এর প্রতিষ্ঠাতাকে প্রশ্ন আসে, প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। সদর দপ্তর কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গে কলকাতায়। আচ্ছা মনে রাখবে এটা কিন্তু ২০০১ থেকেই শুরু হয়েছিল, কিন্তু তখন ছিল স্মল, একটা ব্যাংক নয়। তখন ওই ফাইন্যান্স ছিল, ওই ঋণ দিত। তারপরে ২০১৫ সালে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পর এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়। ২৩ নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাপ শক্তির একক নয়? তাপ শক্তির একক নয়। এ ক্যালোরি, বি জুল, সি কিলোওয়াট, ডি ওয়াট সেকেন্ড।
তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু সি, কিলোওয়াট। দেখো কিলোওয়াট ক্ষমতার একক, আর বাকি এই তিনটে কিন্তু এই তাপ শক্তির সঙ্গে একটা সম্পর্কযুক্ত বা ওদের সঙ্গে একক। কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক। আচ্ছা, এখান থেকে একটা ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয় যে 1 কিলোওয়াট সমান কত? 1 কিলোওয়াট সমান 1000 জুল বাই সেকেন্ড। মনে রাখবে এটা। 24 নম্বর প্রশ্ন, 1897 সালে ড্যাশ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন। মানে রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেছিলেন? এ রামকৃষ্ণ পরমহংস, বি স্বামী বিবেকানন্দ, সি দয়ানন্দ সরস্বতী, ডি রাজা রামমোহন রায়। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে বি স্বামী বিবেকানন্দ। দেখো 1897 সালে 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন। তিনি 1857 সালে মে মাসে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে তার গুরু রামকৃষ্ণ পরমহংসের আদর্শ প্রচার এবং মানস মানব সেবার উদ্দেশ্যে এই আধ্যাত্মিক ও জনকল্যাণমূলক সাংগঠনিকটি প্রতিষ্ঠা করেছিলেন। বি বলছি 25 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, বাঁধ পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পে কোন সালে শুরু হয়েছিল? বাঁধ পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প কোন সালে শুরু হয়? এ 2009, বি 2012, সি 2021, ডি 2002। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে 2012-তে হয়েছিল। আজকের এটাই কিন্তু আমাদের শেষ প্রশ্ন। এরকম আমরা একটা রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য সিরিজ চলে যাব, যেখানে আমরা শুধুমাত্র পিআইকিউর উপরই ফোকাস করব এবং পিআইকিউ আলোচনা করব। তোমরা যদি এই সিরিজটা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো তোমরা